দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সরকারকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা প্রোপাগান্ডা অপপ্রচার যেমন আছে, তেমনি দেশেও নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আছে টানাটানি। সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক চলছে। কোন সমীকরণে এগুচ্ছে রাজনীতির সমীকরণ ও নির্বাচনের চ্যালেঞ্জ, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই শুরুতে তাদেরকে। আমার সঙ্গে আছেন ফয়েজ আহমদ, সিনিয়র সহকারী প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, এবং আছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব ফয়েজ আহমদ আপনাকে দিয়ে শুরু করি। সরকারকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমে এখনও কিন্তু সেই প্রোপাগান্ডা চলছে, বিশেষ করে কাশ্মীর ইস্যু নিয়ে প্রোপাগান্ডা আমরা লক্ষ্য করেছি। আসলে দীর্ঘদিন ধরেই এগুলো আসলে কিভাবে সামাল দিচ্ছেন আপনারা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি মানে যথার্থই বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ মানে ভারতীয় প্রচার মাধ্যম, আমি আই সরি যে আমি ভারতীয় এই প্রচার মাধ্যমগুলিকে গণমাধ্যম বলতে পারছি না। ভারতীয় প্রচার মাধ্যমগুলি 8 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের প্রথমত ভারত রাষ্ট্র, পরবর্তীতে আমরা দেখলাম ভারতের প্রচার মাধ্যমগুলি ব্যাপকভাবে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। এখানে যদি আমি মৌলিক একটি কারণ উল্লেখ করি, সেক্ষেত্রে বলতে হবে যে ভারত তার যে কূটনীতি, বাংলাদেশ বিষয়ে ভারত তার কূটনৈতিক অবস্থায় একটি ভয়াবহ অজ্ঞতার পরিচয় দিয়েছে। সেটি হচ্ছে যে দীর্ঘদিন ভারত বাংলাদেশের মানুষে মানুষে যে সম্পর্ক হওয়ার কথা, সেটি না করে ভারত বাংলাদেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এই সম্পর্কের ফলে যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ওই আওয়ামী লীগের শাসনামলের অবসান ঘটল, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ দ্বারা বিতাড়িত হলো, শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, তারপর তারা দেখলো যে এখানে তাদের এতদিনের যে কূটনৈতিক বিনিয়োগ সবকিছু আসলে একসঙ্গে ভেঙে পড়েছে। এই যে তাদের একটা আমি বলবো জ্বালা, এখানে তাদের টোটাল ব্যর্থতার যে ক্ষোভ, সেটা পরিলক্ষিত হলো ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে। বাংলাদেশে ঘটেনি এমন ঘটনাকে সেখানে দেখানো, বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এরকম জিনিস সেখানে প্রচার করা, এবং আপনি অতি সাম্প্রতিক সময়ে যদি বলেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ছবিকে সেখানে কাশ্মীর ইস্যুতে বিকৃত করে ভুল ক্যাপশন দিয়ে উপস্থাপন করা, খুব নোংরাভাবে উপস্থাপন করা, এটা ভারতীয় প্রচার মাধ্যমগুলিকে এক ধরনের নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। তো আপনার প্রশ্ন হচ্ছে যে সেটাকে আমরা মোকাবেলা করছি কিভাবে। প্রথমত এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। ভারত যেই এক্সকিউজটা দেয় সেটা হচ্ছে যে ভারতের গণমাধ্যম স্বাধীন, সেখানে তারা কিছু বলতে পারে না। সেক্ষেত্রে ভারতের সঙ্গে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলে এরকম সংবাদের ক্ষেত্রেও ভারত চুপ আছে দায়িত্বশীল জায়গা থেকে। অপরদিকে আমরা যেটা করতে পারি, ভারতের প্রচার মাধ্যমগুলিতে আপনি দেখুন যে তাদের প্রায় 99.99% সংবাদই ভুয়া তথ্যের উপরে ভিত্তি করে হয়। তো আসলে মিথ্যার বিরুদ্ধে যদি আপনি সেটাকে প্রতিহত করতে যান, মিথ্যার বিরুদ্ধে যদি আপনি লড়তে যান, সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সহজ এবং একমাত্র টুলস হচ্ছে সত্য। আমরা ভারতের প্রচার মাধ্যমগুলির যেই অপপ্রচার, যে প্রোপাগান্ডা, সেটার বিরুদ্ধে এখন পর্যন্ত যেভাবে ফাইট করে আসছি সেটা হচ্ছে ফ্যাক্ট দিয়ে। ধরুন আপনি ভারত এমন সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশের কথার কথা ধরুন দিনাজপুরে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণেই তার একটি স্বাভাবিক মৃত্যু বা একটি অপমৃত্যুর ঘটনাকেও সেখানে সাম্প্রদায়িক সহিংসতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে একজন হিন্দুর আত্মহত্যার ঘটনাকে সেখানে হত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে একজন হিন্দু শুধুমাত্র তার ধর্মীয় পরিচয় হিন্দু, এই কারণে একজন হিন্দু পানিতে ডুবে মারা গেছে, সেটাকেও তারা সাম্প্রদায়িক সহিংসতা বলে চালিয়ে দিয়েছে। তো এটা শুধু যে ভারতের সংবাদ মাধ্যমগুলি করছে না, এটা একটা আমি বলবো সংঘবদ্ধভাবে একটি চক্র। এখান থেকে কিছু মানুষ এই তথ্যগুলিকে এভাবে তৈরি করে তাদের হাতে দেয়, তারা সেখানে ওগুলিকে ওইভাবে উপস্থাপন করে। এটা করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিহীন দেশ হিসেবে প্রচারের নানান চেষ্টা করে।
কিন্তু এসব করে আসলেই সাময়িকভাবে একটি দেশকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে, একটি নিউ চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দেওয়া গেলেও সামগ্রিকভাবে যে সুবিধা পাওয়া যায় না তার প্রমাণ হচ্ছে গত 8 মাসে ভারত এই ধরনের, ভারতের সংবাদ মাধ্যমগুলি, ভারতের প্রচার মাধ্যমগুলি এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালিয়েও বিশ্বের দরবারে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতিহীন দেশ হিসেবে উপস্থাপন করতে পারে। আপনি একটি চক্রের কথা বলছেন, সেই চক্রের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন কিনা? দেখুন, চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বলতে কি, আমরা প্রথম ফাইটটা কিন্তু আমাদের হচ্ছে ইনফরমেশন দিয়ে। এর বাহিরে যদি আমরা সুনির্দিষ্ট তথ্য থাকে, কোনো ব্যক্তি বা কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ইতিপূর্বে আইনি ব্যবস্থা যেখানে প্রয়োজন হয়েছে সেখানে নেওয়া হয়েছে। সুতরাং আইনি ব্যবস্থার এই জিনিসটা চলমান, যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে ব্যবস্থা নেওয়া হবেও। তদুপরি বাংলাদেশে একটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে। আমি গতকালই ইভেন বাংলাদেশের একজন হিন্দু সম্প্রদায়ের একজন পূজা সংক্রান্ত কমিটি, তার একজন নেতার মুখে শুনেছি যে গত 15-20 বছরে বাংলাদেশে দুর্গাপূজা এতটা স্বস্তি নিয়ে উদযাপন তারা করতে পারেনি। এবছর, গত বছর অর্থাৎ সর্বশেষ যে দুর্গাপূজা হলো, সেই পূজা তারা যেভাবে স্বস্তি নিয়ে করেছে। অথচ কিন্তু আপনি দেখুন, পূজার আগে এক ধরনের টেনশন কিন্তু ছিল এখানে, এটা সত্য। তো আপনি এখন একজন রাজনৈতিক ব্যক্তি, সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কোনো ধরনের আইনি ব্যবস্থার মুখোমুখি হন অথবা মানুষের আক্রোশের শিকার হন, সেই বিষয়টাকে রাজনৈতিক জায়গায় না রেখে ভারতীয় সংবাদ মাধ্যমগুলি সেই বিষয়টাকে ধর্মীয়, শুধু তার ধর্মীয় পরিচয় হওয়ার কারণে একই জায়গায় দেখুন, আপনি ইভেন মানে ভারতীয় সংবাদ মাধ্যমে এমন সংবাদও প্রকাশিত হয়েছে, যেটা আমাদের এখান থেকে কিছু সংগঠন এই তথ্য প্রোভাইড করেছে বলে আমরা জেনেছি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অথবা তার কর্মী, তারা যখন জুলাই আগস্টে আন্দোলন করছিল সেই সময় শহীদ হয়েছে এই আন্দোলনে, শেখ হাসিনাকে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। সেই নেতাকেও তারা সাম্প্রদায়িক হামলায় শিকার হয়ে মারা গেছে বলে চালিয়ে দিয়েছে। সুতরাং এই যে একটা অপপ্রচার নোংরা ভাবে হচ্ছে, এটাতে সবচেয়ে বড় অসুবিধায় কারা পড়ছে জানেন? সবচেয়ে বড় অসুবিধা পড়ছে ভারতীয় গণমাধ্যম। আপনি জানেন, সারা পৃথিবীতে ভুয়া তথ্য প্রচারের ক্ষেত্রে ভারত এখন গ্লোবালি শীর্ষে অবস্থান করছে। অর্থাৎ ভারতের সংবাদ মাধ্যম ইতিমধ্যে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। ভারতের একটা বিপুল সংখ্যক সংবাদ মাধ্যম শুধু এখন আর শুধু তার পাঠকের চিন্তা করে সে সংবাদপত্র বের করে না, বা তার নিউজ পোর্টাল বা টেলিভিশন পরিচালনা করে না, তারা পেইড হয়ে করে। এটা নানান ধরনের আলামতের মধ্যে দিয়ে পরিষ্কার হয়, একদম স্পষ্ট। আমি একটু যেতে চাই জনাব নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে আসি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডের পর ছাত্র রাজনীতি কি কাদা ছোড়াছুড়ি শুরু হলো কিনা? না, আমরা এরকম মনে করছি না যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। বরং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একনিষ্ঠ কর্মী জাহিদুল ইসলাম পারভেজ নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। এটি শুরুতে এক ধরনের, এটি স্বাভাবিক যে হত্যাকাণ্ডগুলো, যেগুলো সব হত্যাকাণ্ড খুবই নির্মম, এটিকে আমরা পূর্ণভাবে দেখতে চাই। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর কয়টি হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টিতে একজন ব্যক্তিকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক সন্ত্রাসীকেও মব কালচার তৈরি করে তাকে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখেছি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মীকে হত্যা করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেটি হচ্ছে যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে বা যারা হত্যাকাণ্ডের একদম সম্মুখ সারিতে ছিল, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্ল্যাটফর্ম থেকেও দুইজন নেতাকর্মীর নাম আমরা এফআইআর আমরা দেখতে পেয়েছি, যারা ইতিমধ্যে একজন যিনি গ্রেপ্তার হয়েছেন। আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম এই হত্যাকাণ্ডের পর থেকে, সেটি হচ্ছে ধরুন বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে অনেকগুলো ছাত্র সংগঠন, প্রায় সবকটি ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে, যারা খুনি প্যাসিবাদের পক্ষে ব্যতীত যারা মোটামুটি সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে। আপনি দেখবেন এই যে জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের পরে আপনি দেখবেন মোটা দাগে বড় কোনো ছাত্র সংগঠন সেভাবে কোনো প্রতিবাদী আসলে করেন, আপনার চোখেই পড়বে না যে তারা একটি বিবৃতি দিয়েছে বা একটি মানববন্ধন করেছে। বরং আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি, যে প্ল্যাটফর্মকে মেনে আমরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, 2000-এরও বেশি মানুষ প্রকাশ্যে দিনে দুপুরে যারা খুন হয়েছে, যে প্ল্যাটফর্মকে ধরে আন্দোলন করেছিল, সেই প্ল্যাটফর্ম এখন আর কার্যত অভিভাবকহীন। আমরা বারবার বলছি, কারণ যে প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ,
সহ আরিফ সোহেল তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তাদের দেওয়া কমিটিতে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সোবহান নিয়াজ তুষার এবং হৃদয় নিয়াজি, যারা বনানী থানার যুগ্ম আহ্বায়ক, তাদের দেওয়া কমিটিতে তারা এই সন্ত্রাসী এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এখনো পর্যন্ত আমরা দেখিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে শত শত কমিটি রয়েছে পাড়া মহল্লায় বিশ্ববিদ্যালয়, এগুলোর আসলে দায় দায়িত্ব আসলে কে নিচ্ছে? আমরা এর আগে দেখেছি কুয়েটের সর্বশেষ যে ঘটনা আপনি দেখেছেন যে গতকাল ভাইস চ্যান্সেলরকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরা অফিসিয়ালি এখনো পাইনি। সেই ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রকাশ্যে ফর্ম বিতরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 2 কিলোমিটার দূরে। যারা ফর্ম নিয়েছে, কেন তারা শুধু ফর্ম নিয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কুয়েট শাখার ওমর ফারুকের নেতৃত্বে প্রথম কিন্তু হামলা করা হয়, তারপরে হামলাটা আসলে বিস্তৃত হয়েছে। সুতরাং এই যে বিক্ষিপ্তভাবে যে ঘটনাগুলো ঘটছে কুয়েটে, বনানীতে, আমরা কয়েকদিন আগে আকবরসর থানা দেখেছি যেটি চট্টগ্রামে, এখন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে প্ল্যাটফর্মকে আসলে কে দেখাশোনা করছেন? জনাব হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল তো নতুন রাজনৈতিক দলে গিয়েছেন। সুতরাং এই যে পাড়া মহল্লায় বিচ্ছিন্নভাবে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম গড়ে উঠছে, নিজেরা কমিটি দিচ্ছে, তাদেরকে তো দেখাশোনার কেউ নাই। প্রত্যেক সংগঠনের তো অভিভাবক থাকতে হবে, যে এই নেতাকর্মীরা যখন ভুল ত্রুটি করবে তাদেরকে শাস্তি দিবেন, যখন সে ভালো কাজ করবে তাকে পুরস্কৃত করবেন। এখন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে দেখছেন বাকে, আমরা কেউ দেখছি না। সুতরাং আমরা দেখেছি রাতের বেলা যে আমরা দেখেছি একজন সমন্বয়ক উমামা, তিনি অত্যন্ত আপত্তিকরভাবে তিনি ঘটনা এড়িয়ে গিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে তিনি প্রোপাগান্ডা করেছেন। আমরা তো এরকম বলছি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এত বড় সংগঠন, আমাদের নেতাকর্মী তো প্রতিনিয়ত ভুল করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই 2 জন নেতাকর্মী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক দল থেকে গ্রহণ করা হয়নি, বরং তাদেরকে তারা যে দোষ করেছে সেটা এক ধরনের মার্জিনিটি করা হয়েছে যে তারা দোষ করেনি। সুতরাং আমি এটি খুবই দুঃখজনকভাবে মনে করছি। অস্থিরতা দেখছেন কিনা? অস্থিরতা, এটি ধরুন অস্থিরতা সামগ্রিকভাবে হচ্ছে না, বরং এটি আপনি যদি একদম নৈর্ভিত্তিকভাবে বলেন তাহলে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করে অস্থিরতা তৈরি করা হচ্ছে। আজকে আপনি দেখেন বনানীতে যে ঘটনা ঘটেছে সেটি যদি অন্য কোনো ছাত্র সংগঠনের হতো, আল্লাহ না করে সেটি যদি ছাত্র দলের নামে এরকম অভিযোগ থাকতো, তাহলে আপনি দেখতেন যে সারা শহরে বিক্ষোভ করত, প্রোপাগান্ডা তৈরি করে হাইপ তৈরি করা হতো, এরকম করা হতো। কিন্তু যেহেতু ছাত্রদলের নেতাকর্মী মারা গেছে, সুতরাং এখানে সবকিছু এক ধরনের জায়েজ করার প্রচেষ্টা চলছে। আপনি বলতে চান যে আপনাদের কি টার্গেট করা হচ্ছে বারবার? এখন আপনি কুয়েটে দেখেছেন সেখানে ছাত্রদলের ফর্ম বিতরণ করা হয়েছে, এটা তো অন্যায় না। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে, জানুয়ারি 7 তারিখ প্রকাশিত হয়েছে, শিবিরের কমিটি রয়েছে। ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করবে সেটি কারো সহ্য হবে না। সেই ঘটনা থেকে আমরা দেখেছি কত বিস্তৃত ঘটনা ঘটেছে। সুতরাং ক্যাম্পাসগুলোতে এক ধরনের যে স্বাভাবিক রাজনীতি, সেটিকে স্বাভাবিক এবং প্রকাশ্যে রাজনীতি করার যে চর্চা থাকবে, তার বিপরীতে এক ধরনের গোপন রাজনীতি করার কালচার তৈরি করার জন্য এই ধরনের হাইপ তৈরি করা হয়, এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করা হয়, বিশৃঙ্খলা তৈরি করা হয়। আমরা তো বলছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত, প্রতিটি ক্যাম্পাসে। ইভেন কুয়েটের শিক্ষার্থীরা যদি মনে করে যে ক্যাম্পাসে রাজনীতি থাকবে তাহলে থাকবে, শিক্ষার্থীরা যদি মনে করে রাজনীতি থাকবে না। কিন্তু যে এখন কি সেটি নেই, প্রকাশ্য রাজনীতি না। কুয়েটের বিশ্ববিদ্যালয় প্রশাসন তো রাজনীতি নিষিদ্ধ করেনি, বরং কিছু কিছু শিক্ষার্থী, বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরের নেতৃবৃন্দরা সেখানে রাজনীতি বন্ধ করেছে। সেটা তো সামগ্রিক পুরো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। আমাদের ছাত্র দলের ফর্ম নিয়েছে 75 জন শিক্ষার্থী, তারা তো কুয়েটের সাধারণ শিক্ষার্থী, তো তারা তো রাজনীতি করতে চায়। তো আপনি যে তাদের রাজনীতি করার যে অধিকার, সেটি তো আপনি খর্ব করতে পারেন না। আপনি রাজনীতি করবেন না, এটি আপনার চয়েস। কিন্তু যারা রাজনীতি করতে চাইবে, আপনি তো তাদের রাজনীতির অধিকার খর্ব করতে পারেন। কিন্তু সেটি নিয়ে আমরা দেখেছি এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয়। আমি আসবো ক্যাম্পাসের এই বিশৃঙ্খলা এবং প্রকাশ্য গণতান্ত্রিক রাজনীতি আসলে কতটা আছে নেই সেগুলো নিয়ে আপনার কাছ থেকে আরো জানতে চাই। আমি একটু বিরতি থেকে ফিরে, প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবে। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন যেন ফয়েজ আহমদ। আপনার কাছে আসি যে রাজনৈতিক দলগুলো নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকারের কাছে নির্দেশিত রোড ম্যাপ চায়। অনেকদিন ধরে এই রোড ম্যাপের কথা প্রথম থেকে বলে আসছে। রোড ম্যাপ দিতে আসলে সরকারের মধ্যে কি কোনো অনীহা আছে কিনা? না, দেখুন, রোড ম্যাপ জিনিসটা, রোড ম্যাপ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো
আমি আরেকবার বলি, আইডিয়ালি যদি রোডম্যাপ, ইলেকশনের রোডম্যাপ সংক্রান্ত সংস্কার এবং নির্বাচন দুইটারই, হ্যাঁ বুঝতে পেরেছি, আইডিয়ালি সংস্কারের রোডম্যাপ অলরেডি এটা ডিক্লিয়ার্ড। সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন কাজ করছে, তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলি, বিএনপির আপনি দেখেছেন যে 3টা মিটিং হলো, খুব পজিটিভ রেসপন্স, এবং প্রয়োজনে আরও বসবে বিএনপি, সেটাতে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে অনেকগুলি জায়গায় ঐক্যমত্য তৈরি হয়েছে। আর আপনি ইলেকশন সংক্রান্ত রোডম্যাপ যদি বলেন, আইডিয়ালি ইলেকশনের একটা রোডম্যাপ ঘোষণা করে ইলেকশন কমিশন, এটা হচ্ছে স্বাভাবিক পরিস্থিতিতে। তো আমরা যেহেতু এই সরকারটাকে একটু ভিন্ন ধরনের সরকার, একটা বিশেষ পরিস্থিতির সরকার, সেক্ষেত্রে দলগুলি প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইতেও পারেন, উনি দিতেও পারেন হয়তো, কিন্তু আপনার রোডম্যাপ বলতে কি, শিডিউল তো আর চাচ্ছে না। রোডম্যাপ বলতে আপনি কোন সময়ে নির্বাচন হতে পারে, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে। এখন নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম যেগুলি, সেগুলি কিন্তু এগোচ্ছে, নির্বাচন কমিশন এগিয়ে নিচ্ছে। আপনারা দেখছেন প্রতিদিনই কোনো না কোনোভাবে নির্বাচন কমিশন থেকে নানান ধরনের আপডেট পাওয়া যাচ্ছে ইলেকশন সংক্রান্ত। অপরদিকে আপনি প্রধান উপদেষ্টা যেটা একদম ওনার দায়িত্ব গ্রহণের 4 মাস পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এবং এই আলোচনার পরেও পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে যখন আলোচনা, আরও সুনির্দিষ্ট কিছু আলাপ আলোচনাও হয়েছে, সবকিছু হয়তো পাবলিক হয়নি। তো এটা নিয়ে কোনো কনফিউশন আসলে নেই, এটা নিয়ে কনফিউশন নেই, কিন্তু রোডম্যাপ চাই। হ্যাঁ, ওটাই রোডম্যাপ। আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটাই রোডম্যাপ। রোডম্যাপ একটা পলিটিক্যাল পার্টি কেন চায়? রোডম্যাপ একটা পলিটিক্যাল পার্টি চায় যে তার নেতাকর্মীদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, তার সম্ভাব্য ক্যান্ডিডেট কারা তাদের উপরে নিজেরাও এক ধরনের মনিটর করে কিন্তু পার্টিগুলি। হ্যাঁ, দেখুন আপনি ধরুন বিএনপি একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি। আমি নিশ্চিত যে হয়তো 2-1টা আসন ছাড়া, বেগম জিয়ার এবং জনাব তারেক রহমানের আসন ছাড়া আর সকল আসনেই, ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনে হয়তো একাধিক ক্যান্ডিডেট থাকবে, কারণ ওনারা তো পলিটিক্স করে, ওনাদের একটা ইচ্ছা থাকে সংসদে যাওয়ার। তো পার্টির হাই আপস আবার এটার উপর মনিটর করবে না যে কাকে আমি বেশি পটেনশিয়াল মনে করি, কাকে আমি পার্লামেন্টে আইন প্রণয়নের কাজে বেশি যোগ্য মনে করি, কাকে আমি বেশি জনগণের সম্পৃক্ত মনে করি। হ্যাঁ, সবকিছু বিবেচনা করেই তো উনি একজন ক্যান্ডিডেট ঠিক করবেন। তো এই কাজগুলির জন্য এক ধরনের রোডম্যাপ হয়তো তাদের প্রয়োজন হয়। সেই রোডম্যাপটা এক ধরনের ধরেন আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা ওনারা খুবই, মানে আমি বলবো কি, ওনারা কনফিডেন্ট এ সমস্ত বিষয়ে, কোনো কনফিউশন কোথাও নেই। সুতরাং ওনারা ওনাদের কাজ করছে। এর বাইরে গিয়ে যদি আপনি বলেন, রাজনীতির কারণে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য থাকে, সেগুলি হয়তো অনেক সময় আপনি দেখবেন যে একদম বিএনপির টপ লিডারশিপের থেকে যদি বলেন যে এসব নিয়ে কোনো আসলে ঝামেলা নেই, হয়তো নিচের দিকে কয়েকজন এটা নিয়ে কথাবার্তা বলেন, রাজনীতিটাকে এক ধরনের আসলে ভাইব্রেন্ট রাখার একটা চেষ্টা আর কি। কারণ আপনি তাদের তো সুনির্দিষ্ট টার্গেট ভোটার আছে, তাদের কাছে এক ধরনের বার্তা নিয়ে তাদেরকে প্রতিনিয়ত হাজির থাকতে হয়। একটা পলিটিক্যাল পার্টি কিন্তু আপনি অনেকটা দোকান বন্ধ মতো করে, শাটার বন্ধ করে চলে যেতে পারে না, তাকে প্রতিদিনই একটা পলিটিক্যাল কার্যক্রমের ভিতরে থাকতে হয়। মানুষের কল্যাণমূলক কার্যক্রম যেমন নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম, সরকারকে নিয়ে একটি সন্দেহ বা সংশয় তৈরি হয় যে রাজনৈতিক দলগুলো বলে থাকে যে কেউ কেউ বলছে সরকারের মধ্য থেকেও যে 5 বছর জনগণ চায়, 5 বছরের একটি প্রশ্ন আসে। সেই কারণে আসলে রাজনৈতিক দলগুলো রোডম্যাপ চায়, আসলে সরকার কোন মাসে নির্বাচন করতে চায়। সে কারণে পলিটিক্যাল পার্টিগুলি চাইতে পারে, তাদের চাওয়ার কারণ কি সেটা তার আমরা জানি না, সরকার তাদের মধ্যেই সংশয় তৈরি হতে পারে। কিন্তু সর্বশেষ বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সে বৈঠকের পরে এই ধরনের কোনো সংশয় থাকার কোনো কারণ আমরা দেখি না। আমরা একদম নিশ্চিত করে বলতে পারি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে, আমি পলিটিক্যাল পার্টিগুলি বলছি, শুধু বিএনপি নয়, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নির্বাচনের সময় নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এটা হচ্ছে একদম পরিষ্কার অবস্থান। এর বাইরে অনেক রকম বক্তব্য থাকতে পারে, ওগুলি একদমই ভিন্ন বিষয়, এগুলি খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এবং আপনি যদি এভাবেও দেখেন যে বিএনপির যারা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, তারা কিন্তু ইতিমধ্যে মানে দলের হাইকমান্ড থেকে নানান ধরনের বার্তা পেয়েছে। বার্তা মানে এরকম যে তারা এলাকায় কাজবাজ করার জন্য তারা কিন্তু এলাকায় প্রচুর সময় দিচ্ছেন। তারা প্রত্যেকেই তারা জানেন যে নির্বাচন খুব সহসায় হবে, সেজন্য তাদের মানুষের আরো বেশি কাছে যাওয়া এখন জরুরি, সেই কাজটা তারা করছেন। সরকার কি এই যে রোডম্যাপ দিচ্ছেন, আর ক্ষমতাকে কি দীর্ঘায়িত করার কোনো, সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা তো নেই। সরকার এটা বারবার বলেছে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের উপরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপরে মানুষ যেরকম 5 তারিখের পর একটা আস্থা নিয়ে ওনাকে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, একই আস্থায় এখন পর্যন্ত আমাদের পলিটিক্যাল পার্টি সহ অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে কোনো ধরনের ঘাটতি আমরা দেখি না।
কোনো কোনো ক্ষেত্রে ওনার প্রতি আস্থা মানুষের আরো বেড়েছে। আপনি যে কথাটা বলছেন যে মানুষের দিক থেকে বারবার আপনি যে জিনিসটা বলছেন 5 বছরের একটা দাবি, এটা মানুষের দাবি, মানুষ যে কারণে এই দাবিগুলি করছে নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলি সেটার উপরে নজর রাখছে। পলিটিক্যাল পার্টিগুলি যখন ক্ষমতায় আসবে তারা ওই ধরনের কার্যক্রম করলে তাদেরকেও দেখা যাবে, বলবে যে আর কোনোদিন ভোট দরকার নাই হয়তো। তো এটা মানুষের বলা। মানুষ কিন্তু যখন একটা জিনিস বলে, মানুষ খুব পপুলার জায়গা থেকে বলে, মানুষ তো আইন কানুন দেখে বলে না। মানুষ তো, আপনি তো মানুষকে গিয়ে বলতে পারবেন না আইন এই আছে, আপনি আইনের বাইরে কথা বলতে পারবেন না। হ্যাঁ, মানুষ তার মতো করে বলে। সরকার কি চিন্তা করে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সরকার কি চিন্তা করে? সরকার চিন্তা করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 2026-এর জুনের মধ্যে, মানে চলতি বছরের ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে। আপনি কি এর পরে ডিসেম্বর বোঝানোর না, চেষ্টা আমি করছেন? সালটা একটু জানতে চাচ্ছি আপনার মুখ থেকে একদম স্পষ্ট। ধন্যবাদ। আমার মুখ থেকে কেন, আপনি প্রধান উপদেষ্টার মুখ থেকে যেটা বলেছেন এটা কোনো আমরা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আসলে। ধন্যবাদ। আমি জনাব নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসি, আবারও একটু ক্যাম্পাসে ফিরে যাই। আপনি ছাত্র রাজনীতি করেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক। সেক্ষেত্রে আসলে যে ক্যাম্পাসগুলোতে কেন এত অস্থিরতা আপনার কাছে মনে হচ্ছে, এবং প্রকাশ্য রাজনীতির কথা বলছেন ক্যাম্পাসে, সেটি এখন আপনি এমনও বলেছেন যে প্রকাশ্য রাজনীতি, গোপনে কেউ কেউ রাজনীতি করছে। কেন মনে হয় যে গোপনে রাজনীতি করতে হয় বা করছে? না, এটি তো দুর্ভাগ্যজনক যে মানে হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে অন্তত যারা গত 16-17 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে বা চেষ্টাও করে নাই, তারা গোপন রাজনীতি করেছে। অন্তত গণ অভ্যুত্থানের পরে খুব স্বাভাবিক সময় তারা আর গোপনে রাজনীতি করবে না। কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত অনেক ছাত্র সংগঠনগুলো তারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করছে। বিশেষ করে আমরা কুয়েটেও যেটি বারবার দেখেছি যে সেখানে তাদের বিশেষ করে শিবিরের যে সাংগঠনিক যে স্ট্রাকচার আছে, অনেকেই বলছেন যে সেটি তারা কোনোভাবে প্রচার করছে না। এবং একটা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য কুয়েটের প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে, বিশেষ করে সেই সিদ্ধান্তের বিপরীতে ছাত্র সংগঠনগুলোর যেরকম ভূমিকা থাকা উচিত, সেখানে শিবির সহ অন্য ছাত্র সংগঠনগুলো সেরকম ভূমিকা দেখায়নি। এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ধরুন ক্যাম্পাসগুলোতে মোটা দাগে ধরুন আমি মনে করছি যে গণ অভ্যুত্থানের পরে ক্যাম্পাসগুলোতে এক ধরনের স্বাভাবিক সময় উপনীত হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলো ইতিবাচক কার্যক্রমে নিজেদের মধ্যে কম্পিটিশন করছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানেন যে একটি বড় সংগঠন হিসাবে আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে প্রায় 900-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি। এবং আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কমিটির কাজ করব। এবং আপনি দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা খুব ইতিবাচকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে আমরা সহযোগিতা করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে তারা রোডম্যাপ তৈরি করেছে। যদিও রোডম্যাপের বিষয়ে সুস্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেরকম কিছু আমাদেরকে জানাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15.5 বছর ধরে যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, তারা প্রতিটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের সংস্কারের বিষয়ে তাদের লিখিত প্রস্তাবনা দিয়েছে। কিন্তু তার বিপরীতে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত সেই সংগঠনগুলো থেকে কতটুকু প্রস্তাবনা তারা গ্রহণ করবে, কতটুকু প্রস্তাবনা গ্রহণ আদর করেছে, সেরকম কোনো লিখিত প্রস্তাবনা আমরা দেখি নাই। বরং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে মেয়ের মধ্যে তারা একটি নির্বাচন কমিশন গঠন করার কথা বলছে। কিন্তু আমি মনে করছি যে ছাত্র সংগঠনগুলো যে প্রস্তাবনাগুলো তৈরি করে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে লিখিতভাবে দিয়েছে, তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সারমর্ম যেটি তারা চূড়ান্ত করেছে সেটি এখনই প্রকাশ করা উচিত। সেটি প্রকাশ না করে যদি নির্বাচন কমিশন গঠন করে, যেমন আমরা দেখেছি যে আমাদের ন্যাশনাল পলিসিতে সংস্কার কমিশনগুলো কিন্তু প্রায় সবকিছু প্রকাশ করেছে যে কোন মাদার পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো কে কি দিয়েছে, কি কতটুকু পারছে কতটুকু পারছে না, আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা দেখছি। কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম করতে পারেনি। সুতরাং সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কোন সংস্কারের বিষয়ে তারা দ্বিমত করে, ছাত্র ফেডারেশনের কোন সংস্কারের বিষয়ে তারা একমত, ছাত্র ইউনিয়নের কোন বিষয়ে তাদের মতভেদ রয়েছে। এরকম করতে পারলে তাহলে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের আস্থার পরিবেশ তৈরি হবে। এবং তারপরে নির্বাচন কমিশন গঠন সহ যাবতীয় বিষয় নিয়ে কাজ করলে সেটি অনেকটা কল্যাণকর হবে। আগে ক্যাম্পাসগুলোতে আমরা যে আধিপত্যবাদ দেখতাম, সহাবস্থানের অভাব দেখতাম, এখন কি সেই ধারা থেকে স্বাভাবিকতা ফিরছে কিনা? না, আমি তো একদমই মনে করছি না যে গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক যে আপনাকে ভবিষ্যতে
এক ধরনের ইতিবাচক রাজনীতি করতে হবে। এটি এর ব্যত্যয় আগামীতে বা এখন আসলে হচ্ছে এখন স্বাভাবিক তো সবকিছু। আপনি দেখেছেন যে আমরা এই যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, এটি আমরা এখানে মোটা দাগে খুব বেশি রাজনীতি আমরা আসলে খোঁজ করিনি, বরং আমরা মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন নেতাকর্মী এখানে জড়িত ছিল, এটি হয়তো তাদের কেন্দ্রীয় নির্দেশনা তো ছিল না, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিত ছিল তাদের বিরুদ্ধে সরাসরি শাস্তি ব্যবস্থা গ্রহণ করে সাংগঠনিক বিষয়ে তাদের স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা। সেটি না করাতে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন একজন মানসিক ভারসাম্যহীন লোককে পিটিয়ে হত্যা করেছে, সেটির মধ্যে কিন্তু খুব বেশি রাজনীতি ছিল না, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সন্ত্রাসীকেও আমরা দেখেছি মব তৈরি করে সেখানে একটি হত্যাকাণ্ড তৈরি করেছে, সেটির মধ্যেও রাজনীতি ছিল না। সামগ্রিকভাবে আমি মনে করছি যে শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের স্বাভাবিক সময় কিন্তু চলছে। কুয়েটের ঘটনা যদি আপনি মোটা দাগে বাদ দেন, এটি গণ অভ্যুত্থান বলছি যে কারণে যে এক ধরনের মাইল ফলক, যে ভবিষ্যতে আপনাকে কি ধরনের রাজনীতি করতে হবে। এবার বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন সেটি এক ধরনের প্র্যাকটিসও করছে, কিন্তু তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি কিন্তু হচ্ছে। আমরা মনে করছি এই সকল ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যদি আপনি করুন, তাহলে এর ধরনের ত্রুটি বিচ্যুতি হয় না। দেখা যায় যে কেউ গোপনে রাজনীতি করছে, কেউ প্রশাসনের সাথে আতাত করছে, বা কেউ প্রকাশ্যে রাজনীতি করতে চাইলে তার বিরোধিতা করছে, তখন কিন্তু যাবতীয় সমস্যা হয়। আপনি যদি একদম সবকিছু ওপেন করে দেন, তাহলে কম্পিটিশনের জায়গাটাও কিন্তু ওপেন হবে, তখন কিন্তু কোনো সমস্যা আমরা দেখছি না। আমরা আলোচনা ফিরবো, একটু আবার ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসবো, একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই জনাব ফয়েজ আহমদ, আপনার কাছে আসি। দেশের অর্থনীতি আসলে কতটা স্বাভাবিকতায় ফিরছে? আমরা যদি দেখি যে বাজারে তেলের দাম বৃদ্ধি এবং সমালোচনা আছে যে সরকার এখন পর্যন্ত সেভাবে বিনিয়োগ বাড়াতে পারেনি, বাধা আসলে কোথায়? ওকে, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটু পিছনে যাই, তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগ শাসনামলের শেষ দিকে এসেও আমাদের ইকোনমি একটা ভয়াবহ পরিস্থিতি পার করছিল। আওয়ামী লীগ কিন্তু আপনার মনে আছে থাকে কিনা যে আপনার IMF এর লোনের জন্য আওয়ামী লীগ কি বেপরোয়া হয়ে উঠেছিল ডিউ টু মানে আমার ইকোনমিক আনস্টেবিলিটি। একটা ভয়াবহ রিজার্ভ অনেক কমে গিয়েছিল। হ্যাঁ, সবকিছু মিলে এখন আমাদের রিজার্ভ তো এখন $26 মিলিয়ন ছাড়িয়েছে। তো আমাদের প্রবাসী আয় প্রতিনিয়ত বাড়ছে আমাদের। যাই হোক, সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে আমরা যদি ব্যাংকিং সেক্টরের কথা আপনি বলেন, যে আপনার মনে থাকবে যে আওয়ামী লীগ তার শেষ সময়ে ব্যাংকগুলিকে মার্চ করার একটা উদ্যোগ নিয়েছে। দুর্বল ব্যাংকগুলিকে মার্ক করে একটার সঙ্গে আরেকটাকে মার্চ করে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আপনি সেই জায়গা থেকে যদি দেখেন যে ওই অবস্থাতে দায়িত্ব নেওয়ার পর গত 8 মাসে কিন্তু আমাদের কোনো ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি, বরঞ্চ ব্যাংকিং ব্যবস্থার উপরে মানুষের আস্থাটা ফিরেছে। আপনি একটা শ্বেতপত্র কমিটি প্রণয়নের মধ্যে দিয়ে দেখানো হয়েছে এখান থেকে কিভাবে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে পাচার হয়ে গেছে। আমরা যে ধারণাটুকু করছিলাম সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে বা খবরের কাগজ বা টেলিভিশন দেখে আমরা যে ধারণাটা করছিলাম যে দেশের অর্থনৈতিক অবস্থাটা এতটা খারাপ, এই ধারণার চেয়েও বেশি খারাপ ছিল অর্থনীতি। সেই জায়গা থেকে আমাদের প্রথম কথা আমি বলবো যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, আমাদের অর্থনীতির ইতিবাচক ধারায় ফিরেছে, প্রত্যেকটা সূচক আমাদের এখন ইতিবাচক ধারায় আছে, এটা একটা বিষয়। আরেকটা আপনি বলছেন যে বিদেশি বিনিয়োগ বাড়েনি, খুব যৌক্তিক কথা বলেছেন আপনি। আজকে কোনো একটা সংবাদপত্রেও এটা নিয়ে আমরা একটা খবর দেখেছি যে এটা 24 সালের ডিসেম্বর পর্যন্ত এক ধরনের 24 সালে বাংলাদেশের যে অবস্থা ছিল ওই অবস্থাতে আসলে বিদেশি বিনিয়োগ আসার কোনো অবস্থা ছিলই না। আর বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আপনি ইন দ্য মিন টাইম আপনি দেখেছেন যে আমরা গত মাসে আমাদের এখানে একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে। সেই সামিটে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় 600-700 লোক এখানে অ্যাটেন্ড করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের CEO, তাদের প্রতিনিধি, তারা এসেছে। বিনিয়োগের একটা ইতিবাচক ধারা তৈরি হয়েছে। কিছু কিছু বিনিয়োগ ইন দ্য মিন টাইম আসা শুরু হয়েছে, কিছু কিছু বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে। এই ধারাটা আপনি বিনিয়োগের জন্য হয় কি, বিনিয়োগের একটা পরিবেশ, একটা উপযোগিতা তৈরি করে দিতে হয়। বিদেশি বিনিয়োগের কথা যদি বলি, আমাদের এখানে বিদেশি বিনিয়োগের জায়গাটাকেও কোনো জাতি এই কাজ করে কিনা আমাদের সন্দেহ আছে যে বিদেশি বিনিয়োগ আনবো আমি, সেখানেও আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করব যে আচ্ছা আপনি জাপান থেকে একটা কোম্পানি এখানে ইনভেস্ট করতে আসবেন, আমার অমুক মন্ত্রী আছে বা অমুক MP আছে, তাকে তো আপনি একটা পার্সেন্টেজ দিতে হবে বা তাকে আপনি এই কাজে রাখতে হবে। এই ধরনের নানান কন্ডিশন দিয়ে আমাদের এখন তো সেই পরিস্থিতি নাই। এখন সেই পরিস্থিতি নেই। এর ফলে আপনি দেখেন কোরিয়ান EPZ, তারপরেও কি আপনি যদি প্রত্যাশা করেন, আপনি যদি এই জায়গাটা বোঝেন, তাহলে বিদেশি বিনিয়োগ তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার আমার মধ্যে চলে আসবে না। বিদেশি বিনিয়োগের জন্য যে ধরনের উপযোগী পরিবেশ তৈরি করার,
তা পুরোপুরি ইন দ্য মিন টাইম নিশ্চিত করা হয়েছে। আমাদের কোনো বিনিয়োগকারী এখন আর এসে সিটি কর্পোরেশনে দৌড়াইতে হয় না, মানে 13টা প্রতিষ্ঠানে দৌড়াইতে হয় না, একটা জায়গা নিশ্চিত করা গেছে। এবং বিনিয়োগের যে সম্মেলন হয়েছে সেখানে যারা আগ্রহ দেখিয়েছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, আমাদের ইকোনমিক জোনগুলি সম্পর্কে তাদের ঘুরে দেখানো হয়েছে, তারা আগ্রহ দেখাচ্ছে, এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আশা করা যায় এই যে সম্মেলনটা হয়ে গেল এর যে প্রভাব, এই প্রভাবটা বাংলাদেশ আগামী 1 বছর 1.5 বছর 2 বছর ধরে এটা ফিডব্যাক পেতে থাকবে। এর মধ্যে প্রতিনিয়তই নতুন বিনিয়োগের বিষয়ে কথা হচ্ছে। আমাদের পোর্টগুলিকে আপনি জাস্ট একটা জিনিস সিম্পলি খেয়াল করেন, বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আসলে আপনি যেভাবেই বিবেচনা করেন না কেন, বাংলাদেশ 5 আগস্টের পর থেকে নানান ধরনের আমাদের প্রতিবেশীদের নানান আচরণ, বিদেশি অনেক রকম আচরণ মোকাবেলা করেছে। আজকে যদি আপনি দেখেন আমাদের সিলেট এয়ারপোর্ট থেকে 6 বছর ধরে বন্ধ থাকা অবস্থা, সেখান থেকে আজকে টার্মিনাল আপনার কার্গো হ্যান্ডেলিং শুরু হচ্ছে। আজকে স্পেনে সেখান থেকে মালামাল যাচ্ছে। তার মানে কি, আমরা ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে নানান উদ্বেগ উৎকণ্ঠা এক ধরনের তৈরি হয়েছিল ব্যবসায়ীদের মধ্যে। আমরা বারবারই বলেছি যে এইটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত, নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমরা কেন এই অল্প কিছু জিনিসের জন্য আমরা ভারতের মুখোপেক্ষী হয়ে থাকবো? এটা এবং ভারতের ওই ট্রান্সশিপমেন্ট কিন্তু আমরা খুব বেশি ইউজও করতাম না। এটা একটা মানে কোভিডের সময় একটা আপদকালীন ব্যবস্থা হিসেবে তৈরি করা হয়েছে। ভারত মনে করেছে যে বাংলাদেশের সঙ্গে এই সুবিধার দেওয়ার দরকার নেই, বা ভারত তাদের ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে সেটা বাতিল করেছে। ফাইন, তাহলে আমরা আমাদের ব্যবসায়ীদের জন্য এখানে কি করব সেটা চিন্তার বিষয়। আমি ভারতকে গিয়ে রিকোয়েস্ট করবো যে আমার এটা ঠিকঠাক করে দেন, এটা তো সমাধান হতে পারে না। আমার সমাধান হবে যে আমি আমার ব্যবসায়ীদের জন্য এখানে সেরকম টার্মিনালে কার্গো হ্যান্ডলিং এর জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে পারি কিনা। তো বাংলাদেশ একটা নতুন অধ্যায়, সেটা দিয়েও আমি বলবো প্রবেশ করেছে। ইউরোপের বাজার সিলেট থেকে যেটা আজকে শুরু হয়েছে, সিলেটে কিন্তু আপনি জানেন যে ইউরোপের দেশগুলিতে প্রচুর সিলেটের মানুষ থাকে, সেখানে হিউজ আমার গ্রিন ভেজিটেবলের ডিমান্ড আছে। সেটা যদি আমরা ওই কার্গোটাকে যদি অ্যাক্টিভ করতে পারি, যেটা শুরু হয়েছে আজকে এই অল্প সময়ের মধ্যে, আপনি দেখুন 15 দিনের ব্যবধানে কিন্তু আজকে ফ্লাইট চলে গেছে। আমরা যদি এই সক্রিয়তাটা ধরে রাখতে পারি, আরো 15 দিন 1 মাসের মধ্যে আরো অনেক সক্রিয় হবে, আমাদের ব্যবসায়ীদের জন্য একটা ইতিবাচক দিক, ইতিবাচক ধারা উন্মোচন করবে। সুতরাং আপনি ওভারঅল ইকোনমি, আমি একদম সহজভাবে বলি, ওভারঅল ইকোনমি এই সরকার গত 8 মাসে ইকোনমিকে, প্রথম কথা হচ্ছে যে মানুষের আস্থা ধরে রাখা, সেকেন্ড কথা হচ্ছে যে মানুষের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা, থার্ড হচ্ছে নতুন বিনিয়োগের উপযোগিতা তৈরি করা। এইটার কিন্তু প্রভাব কোনো মানে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন সে 2 মাস 3 মাস 6 মাস 8 মাসের মধ্যে এটা ভোগ করতে পারবে না। এটা একটা লং রান, বাংলাদেশ সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, সেটা আমার মনে হয় আগামী 2 বছর 3 বছর ধরে আমরা এটার আউটকাম পেতে থাকব। অসংখ্য ধন্যবাদ। জি জনাব নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে আমার হাতে 2 মিনিট সময় আছে। আপনি সম্ভাবনার জায়গা অর্থনীতিতে আসলে কতটা দেখছেন, বা সরকারের আসলে কতটা স্বাভাবিকভাবে রান করতে পারছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ইতিমধ্যে একটি বিনিয়োগের বিষয়ে এক ধরনের আস্থার পরিবেশ তৈরি হয়েছে মনে হচ্ছে, এবং যে সম্মেলনটি হয়েছে সেটার জায়গা থেকে অনেকে মনে করছেন যে আগামীতে অন্তত 1-2 বছরের মধ্যে এটির এক ধরনের ইমপ্লিমেন্ট বাংলাদেশের মানুষ সুফল পাবে। এবং আজকে যেটি আমি একটু আগেই গণমাধ্যমে দেখেছিলাম, যেটি সিলেটের যে আমাদের ওসমানী বিমানবন্দর থেকে, এটি এক ধরনের প্রতীকী যে আমাদের পদক্ষেপগুলো চলছে, স্পেশালি ব্যাংকিং সেক্টরে এক ধরনের ইতিবাচক পদক্ষেপ আমরা গ্রহণ করছি। মনে হচ্ছে যে এটার এক ধরনের সুবাতাস মানুষ পাচ্ছে, বিশেষ করে মুদ্রাস্ফীতির বিষয়ে গত কয়েক মাসে, গত 15.5 বছরের তুলনায় এটা এক ধরনের আশাবাদের জায়গা তৈরি হয়েছে। এবং এটা এই জন্যই সম্ভব হচ্ছে, সেটি হচ্ছে যে গত 15-16 বছর ধরে বাংলাদেশে যত রেমিটেন্স বাংলাদেশে আসলে এসেছে তার কয়েক গুণ টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে। সুতরাং এই যে তারল্যের সংকট, রিমিটেন্সের সংকট, এগুলো সকল সমস্যার মূলে কিন্তু হয়েছে যে আওয়ামী লীগ এত বেশি দুর্নীতি করেছে, এত বেশি বিদেশের টাকা পাচার করেছে। সুতরাং এখন যেহেতু আওয়ামী লীগের সেই সুযোগগুলো পাচ্ছে না, মানুষ বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় আপনি দেখেছেন যে বিদেশি যোদ্ধারা যারা রেমিটেন্স পাঠায় তারা কিন্তু কয়েকদিন রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, একদম প্রকাশ্যে ঘোষণা দিয়ে। সুতরাং এখন একটি ভালো সময় উপনীত হয়েছে, আমাদের যারা দেশে বিদেশে থাকছেন তারা বৈধভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। অর্থনীতিতে এক ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখছি, আমরা আশাবাদী, এবং আমরা মনে করছি যখন খুব দ্রুত সময়ের মধ্যে এই বছরের শেষ নাগাদ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যাবতীয় পদক্ষেপ তিনি গ্রহণ করবেন।
আমরা আশাবাদী যদি আগামী বছরের শুরু থেকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে এই সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন বিশেষ করে অর্থনীতিতে, সেগুলোর যদি ইমপ্লিমেন্ট সে জনগণের সরকার করে, আমরা মনে করছি যে অর্থনীতিতে যে ডিস্ট্রাকটিভ অবস্থা আওয়ামী লীগ করেছে সেটি থেকে অন্তত ধীরে ধীরে এটির একটি উন্নত অবস্থায় যাবে এবং ব্যাংকিং সেক্টরগুলোতে যে সমস্যা হয়েছিল সেগুলো অন্তত কিছুটা হলেও কাটিয়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ জানাব নাসিরউদ্দিন নাসির এবং ফয়েজ আহমেদ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।